আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব ফৌজদারি মামলা, পুলিশের ইনভেস্টিগেশন। একজন সাধারণ ব্যক্তি হিসাবে আমরা যতটুকু বুঝার অতটুকু যদি বুঝি তাহলে অনেক প্রতারণা থেকে আমরা বাঁচতে পারবো এবং আমাদের ন্যায্য দাবিটা, ন্যায্য অধিকারটা পুলিশের কাছ থেকে আদায় করতে পারবো। পাশাপাশি যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন এদের ক্ষেত্রে পুলিশের যে ইনভেস্টিগেশন রিলেটেড যে চ্যাপ্টার আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক, দেখি আমরা। তো দেখেন, যখনই একটা অপরাধ সংগঠিত হয়, মানে একটা অফেন্স সংগঠিত হয়, অপরাধ কাকে বলে? যেটা বাংলাদেশের প্রচলিত কোনো আইনে দণ্ডনীয়, সেটা হচ্ছে অপরাধ। একটা অপরাধ সংগঠিত হইলে আমরা কোথায় যাব? আমরা থানায় যাব। তাহলে একটা অপরাধ সংগঠিত হইলে আমরা থানায় যাই। থানায় গিয়ে আমি বলি যে আমার সাথে এই অপরাধটা ঘটেছে। তো আমার বক্তব্য শোনার পরে যিনি থানার দায়িত্বপ্রাপ্ত থাকেন উনি বুঝতে পারেন যে আমার সাথে যে অপরাধটা হয়েছে এটা কোন প্রকৃতির, এটা কি কগনিজেবল মানে আমলযোগ্য। তাহলে কি শব্দ পেলাম আমরা? আমলযোগ্য মানে কগনিজেবল। আরেকটা হচ্ছে কি আমল অযোগ্য, আমল অযোগ্য। এখন বলবেন যে ভাই এই দুটো শব্দ কি আমরা কোথায় পাবো? আমলযোগ্য কোনটা, আমল অযোগ্য? এটার জন্য আমাদের ফৌজদারি কার্যবিধির পিছনে একটা লম্বা চড়া লিস্ট দেওয়া আছে যে কোন অপরাধটা আমলযোগ্য, কোনটা আমল অযোগ্য। যেমন হত্যা মামলা আমলযোগ্য, যেমন ডাকাতির মামলা আমলযোগ্য। এইরকমভাবে পৃথক পৃথক অপরাধের সেখানে লিস্ট দেওয়া আছে, অথবা বিভিন্ন আইন, যেগুলো বিশেষ আইন, সেখানে বলা থাকে যে এই অপরাধটা আমলযোগ্য না আমল অযোগ্য। যেমন আমাদের ভূমি রিলেটেড, ভূমি জালিয়াতি, ভূমি প্রতারণা বলতেছে যে কগনিজেবল মানে আমলযোগ্য, থানায় দায়ের করা যাবে, পুলিশ ইনভেস্টিগেশন করতে পারবে, ম্যাজিস্ট্রেটের অনুমতি দরকার নেই, আসামিকে গ্রেফতার করতে পারবে। তাহলে আমরা যদি আমলযোগ্য হয় তাহলে পুলিশ কি করবে? এই যে 154 ধারা আছে আমাদের সিআরপিসির, এইটা মোতাবেক আমি যে তথ্যটা দিলাম, পুলিশ শোনার পরে যদি মনে হয় এইটা হচ্ছে একটা আমলযোগ্য অপরাধ ঘটছে, তাহলে পুলিশ 154 ধারার অধীনে কি করবে? আমি যে এজাহারটা প্রকাশ করলাম, ঘটনার বিবরণটা দিলাম, এটা সৎকারে নির্ধারিত প্রক্রিয়ায় তারা কি করবে? রেকর্ড করবে, যেটাকে আমরা বলতেছি যে এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। মানে একটা অপরাধ সম্পর্কে সর্বপ্রথম যে সংবাদটা পাওয়া গেল, যে অভিযোগটা করলো, যে ফরিয়াদি আসলো। সিয়াব ক্রিমিনাল মামলায় তিনটা জিনিস হইতে পারে, যে আপনার সাথে কোনো জিনিস নাই, আপনি জাস্ট একটা অপরাধ সম্পর্কে দেখেছেন, আপনি সংবাদ দিলেন। আপনার সাথে ঘটেছে, আপনি ফরিয়াদি হইলেন। আপনি ফ্যামিলি কারোর সাথে ঘটেছে, আপনি অভিযোগকারী হইলেন। তাহলে ফৌজদারি মামলায় সংবাদদাতা, ফরিয়াদি, অভিযোগকারী হইতে পারে। আপনার সাথে অপরাধ ঘটতে হবে এমন না, আপনি দেখেছেন, এটাতেই যথেষ্ট। আর যদি এটা আমল অযোগ্য হয়, নর্মালি এই মামলা পুলিশ শুধু কি করবে? রেজিস্টারে লিখে রাখবে, এটার জন্য কোনো ইনভেস্টিগেশন করবে না। আপনাকে বলবে যে আপনি ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে মামলা দায়ের করেন। তখন এই ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস যদি তাকে কি করে, পুলিশকে যদি পারমিশন দেয়, সে ওইটার তদন্ত করবে, তবে আসামিকে গ্রেফতার করবে না যতক্ষণ পর্যন্ত আদালত বা ম্যাজিস্ট্রেট তাকে অনুমতি না দিচ্ছে। তো এটাই হচ্ছে পার্থক্য। তাহলে প্রতিদিন আমাদের সাথে যে অপরাধগুলো ঘটে, এগুলো কোনোটা হয় আমলযোগ্য, কোনোটা আমল অযোগ্য। আমলযোগ্য হইলে পুলিশ 154 ধারার অধীনে কি করতে বাধ্য? একটা এই আমি যে সংবাদটা দিলাম, এজাহারটা তাদের কাছে প্রকাশ করলাম, তারা এফআইআরে কনভার্ট করবে। কনভার্ট করে তারা কি করবে? এইটাকে সরকার নির্ধারিত পদ্ধতিতে লিখে রাখবে এবং তদন্ত কাজ শুরু করবে। কি করবে? এই তদন্ত কাজ তারা শুরু করবে। আর এই তদন্ত করার জন্য কারো মুখাফিকি তারা হবে না, এই কথাটা বলা আছে 156-তে, যে ম্যাজিস্ট্রেটের অনুমতির দরকার নাই, তারা কি করবে? তাদের তদন্ত কাজটা শুরু করবে। আর আমলযোগ্য হইলে তারা যে আমরা বললাম এই কাজটা করবে, 155-তে বলা আছে। তাহলে দেখেন, আমরা তিনটা সেকশন খুবই সুন্দরভাবে শিখে ফেললাম যারা বার কাউন্সিলে পরীক্ষা দিবেন। আরেকটা সেকশন আছে, সেটা হচ্ছে যেটা এখন এই পুলিশের কাছে কেউ আসে নাই, থানার পুলিশের কাছেই সন্দেহ হইল যে একটা কগনিজেবল অফেন্স ঘটছে, হয়তো পুলিশ অনুমান করলো, সাসপেশনে আসলো। তখন কি করে? পুলিশ তার একটা পুলিশ রিপোর্ট, পিআর রিপোর্ট তৈরি করে ম্যাজিস্ট্রেটের কাছে দেয় যে এইরকম একটা অপরাধ সংঘটিত হয়েছে বলে আমরা অনুমান করতেছি। তো যখন এই কাজটা হবে তখন কি হচ্ছে? পুলিশ যখন বুঝতে পারতেছে যে একটা কগনিজেবল অফেন্স ঘটছে, তখন পুলিশ যে কাজটা করবে সেটা হচ্ছে একটা রিপোর্ট তৈরি করে ম্যাজিস্ট্রেটকে দিবে। ম্যাজিস্ট্রেট তখন সেটার উপর সিদ্ধান্ত নেবেন যে কি করা যায়। পাশাপাশি এই 157 দ্বিতীয় অংশে যে জিনিসটা বলে, এই যে এফআইআর দায়ের হইল, একটা যে কোনো একটা এফআইআর দায়ের হইলে নর্মাল পন্থা হচ্ছে একজন আইও নিযুক্ত করে দেওয়া হয়।
যাবতীয় কিছু লেখা হয়, ঘটনাস্থলে প্রেরণ করা হয়, যাবতীয় তথ্য উপাত্ত কালেক্ট করা হয়, কাউকে পাওয়া গেলে গ্রেফতার করা হয়। 157 বলতেছে যদি পুলিশ যদি মনে করে যে নির্দিষ্ট ব্যক্তির নাম আসছে, অপরাধটা অত গুরুতর প্রকৃতির না, তাইলে অত বাধ্যবাধকতা নাই যে ঘটনাস্থলে যেতেই হবে। তাহলে যারাই বার কাউন্সিলে পরীক্ষা দিবেন 154 আপনি মনে রাখবেন, 155 আপনি মনে রাখবেন, 156 আপনি মনে রাখবেন, 100 আপনি 57, এই 4টা সেকশনই আপনার জন্য যথেষ্ট খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 54তে 154তে একটা ফৌজদারি মামলা, আমলযোগ্য মামলা থানায় দায়ের করা যায়। যেহেতু থানায় দায়ের করা যায়, সরকারি রেজিস্টারে সেটা নিবন্ধিত হয়, এই জন্য জিআর মামলা বলে। আর এই জিআর মামলা করলে সুবিধা, আপনাকে আইনজীবী দিতে হয় না, সরকার বা রাষ্ট্র আইনজীবী দেয়। তো তাহলে আমরা প্রতিটা মামলা জিআর মামলা করতে পারবো না, শুধু আমলযোগ্য মামলা করতে পারবো। কিভাবে বুঝবো? সিআরপিসি শিডিউল দেখবে বা বিশেষ আইনে বলা থাকবে। এরপরে যদি আমল অযোগ্য হয় 155 দিনের কার্যক্রম, আর 156তে পুলিশকে ক্ষমতা দেয়, 157তে পুলিশের সন্দেহ হইলে পুলিশ একটা পুলিশ রিপোর্ট তৈরি করে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন। এই 4টা সেকশন গুরুত্বপূর্ণ। এখন ধরলাম পুলিশ সব কিছু করলো, এখন পুলিশ কিভাবে ইনভেস্টিগেশনটা পরবর্তী ধাপে নিয়ে যাবে। এর জন্য ধরেন যে আমাদের 160 নাম্বার সেকশন বলতেছে পুলিশ যে কোনো ব্যক্তিকে লিখিত আকারে নোটিশ করতে পারবে যে আপনি আসেন, আপনার সাথে কথাবার্তা আছে ওই ঘটনা রিলেটেড। 161তে বলে যে আপনি যেই কথা বা যখন পুলিশের কাছে গিয়ে উপস্থিত হবেন, পুলিশ তখন আপনার সাথে কি কি কাজগুলা করবে, সে আপনাকে কি কি জিজ্ঞেস করতে পারবে, আপনি সব কিছুর উত্তর দিতে বাধ্য কিনা। তো এরকম 160, 161, 162, 163 এই 4টা সেকশন হচ্ছে পুলিশের জন্য। 163টা খুবই গুরুত্বপূর্ণ, বলে যে পুলিশ আপনাকে কোনো প্রকার টিপ দিবে না, মানে থ্রেট করবে না, কোনো প্রকার ইনডিউস করবে না, কোনো প্রকার প্রমিস করবে না আপনার কাছ থেকে কোনো কিছু আদায় করার জন্য। 162তে বলে যে পুলিশ কি করবে, আপনার এগুলো যদি লিখে রাখে আপনাকে স্বাক্ষর করার বাধ্যবাধকতা নেই, পুলিশ এটা অ্যাজ এ এভিডেন্স হিসাবে ব্যবহার করতে পারবে না। আর 161তে বলে যে আপনি সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য, তবে যেই প্রশ্নগুলোর উত্তর দিলে আপনি অপরাধী হবেন, জরিমানা হবে, সম্পত্তি বাজেয়াপ্ত হবে, এগুলোর ব্যাপারে নীরব থাকতে পারেন। তাহলে আপনাদের দ্বিতীয় কাজ হচ্ছে এই 160, 61, 62 এবং 63 এটা একসাথে পড়বেন। এখন আসি এই ইনভেস্টিগেশন প্রক্রিয়া, আমাদের ম্যাজিস্ট্রেটের কিছু কাজ আছে। এখন ম্যাজিস্ট্রেটের কাজটা আমরা সর্বপ্রথমে পাই 164 ধারায়। 164তে বলে যদি কোনো আসামি বা কোনো ব্যক্তি কোনো বক্তব্য দিতে চায় বা কোনো দোষ স্বীকার করতে চায়, দোষ স্বীকার যাকে আমরা বলি কনফেশন করতে চায়, যেটাকে আমরা বলি যে 164 ধারার জবানবন্দি, এরকম দিতে চাইলে পুলিশ কী করবে, ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস অথবা স্পেশালি ক্ষমতাপ্রাপ্ত সেকেন্ড ক্লাসের কাছে নিয়ে যাবে, বক্তব্য রেকর্ড করবে। এই বক্তব্য কিভাবে রেকর্ড করবে এটার একটা নিয়ম প্রক্রিয়া দেওয়া আছে। ম্যাজিস্ট্রেট তাকে বলবেন আমি এই ম্যাজিস্ট্রেট, আপনি এটা যদি স্বীকার করেন আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে, যাবতীয় কিছু সেখানে বলবেন। ধরলাম যা কিছু হওয়ার হয়ে গেল, এর পরবর্তীতে 167 ধারায় আরেকবার ম্যাজিস্ট্রেট আসবেন। 167তে ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস, উনি সাধারণ ক্ষমতায় রিমান্ড শুনানি করতে পারেন, রিমান্ডে দিতে পারেন, সেকেন্ড ক্লাস দিতে পারেন, স্পেশালি ক্ষমতা পাইলে থার্ড ক্লাস রিমান্ড মঞ্জুর করতে পারেন না। তো বলতেছে একজন আসামিকে একটা মামলার জন্য সর্বোচ্চ একসাথে 15 দিনই রিমান্ড দেওয়া যায়। তো বারবারই পরীক্ষা কিন্তু এটা আসে, তাইলে 15 ডেজ রিমান্ড কিন্তু দেওয়া যায়। ম্যাক্সিমাম কতদিন? 15 ডেজ, এটা মনে রাখবেন। এখন পুলিশের উপর একটা বাধ্যবাধকতা হচ্ছে যে পুলিশ একটা ইনভেস্টিগেশন 120 দিনে শেষ করবে। যদি শেষ করতে না পারে তাহলে সেইটা যে আমলযোগ্য মামলা, এতদিন কি পাইতো না, জামিন পাইতো না। তো যদি ওই অপরাধটা 10 বছরের কম শাস্তিযুক্ত হয়, ম্যাজিস্ট্রেট তাকে কি করবেন, জামিন দিয়ে দিবেন। আর যদি সেটা 10 বছরের বেশি হয় সেক্ষেত্রে দায়রা আদালত জামিন বা পরবর্তী অনুসরণ করবে। তাহলে 167 আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, বুঝতেই পারতেছেন। এখন আসি আমরা ম্যাজিস্ট্রেট সাহেব আরেকবার কখন আসবেন? আরেকবার আসবেন আমাদের 173। 173-এর সাথে সরকার সংযোজন করে 173-এর এ, 173-এর বি, এই 3টা সেকশন করেছে। তাহলে এই 3টা সেকশন আপনি একসাথে পড়বেন। 173-এ বলে যে পুলিশ যখন তদন্তটা শেষ করবে অতি দ্রুত তদন্ত রিপোর্ট সাবমিট করবে এবং সাবমিট করার পরেও চাইলে ফার্দার ইনভেস্টিগেশন জারি রাখতে পারে। ওই তদন্ত রিপোর্ট পাওয়ার পরে তদন্ত রিপোর্টের একটা যদি আমলে সেখানে যদি অপরাধের অস্তিত্ব থাকে আমরা বলি যে সেটা চার্জশিট, আর না থাকলে বলি যে ফাইনাল রিপোর্ট।
এখন যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ হয়, মানে যিনি অভিযোগ করেছেন যদি পুলিশ তাকে ফাইনাল রিপোর্ট দেওয়া অব্যাহতি দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে, তাহলে সেই রকম ক্ষেত্রে আপনি নারাজি পিটিশন দিতে পারেন। তাহলে 173-এর অধীনে নারাজি পিটিশনটা দেওয়া হয়। আর যদি আসামি যদি ওই অভিযোগ থেকে যদি খালাস চায়, তখন ওই 173-এর কোনো অপশন নাই। ছিল আমাদের পরবর্তী ধাপে অপশন হবে, তদন্ত পর্যায়ে কোনো অপশন ছিল না। তো এই জন্য 173-এর এই সরকার যুক্ত করে দিয়ে প্রথমে বলতেছে যে তদন্ত চলাকালীন সময় রিপোর্ট জমা দেওয়ার আগেও তদন্ত অন্তর্বর্তী তদন্তকালীন রিপোর্ট সাবমিট করা যাইতে পারে, এবং ম্যাজিস্ট্রেট যদি দেখেন কোনো আসামি অপরাধী না, তাকে ডিসচার্জ করতে পারেন। তাহলে যদি ম্যাজিস্ট্রেট এরকম ডিসচার্জ করেন, আপনি তার বিরুদ্ধে রিভিশন দায়ের করতে পারবেন। ধরলাম 173-এ কাজটা যা হওয়ার হয়ে গেল। এরপরে 173-এর বিয়ের মধ্যে মূলত যে কাজটা বলেছে যে পুলিশকে বলতেছে যে আপনি কি করবেন, 60 কর্মদিবসে 16 ওয়ার্কিং ডেজের মধ্যে তদন্ত কাজ শেষ করবেন। যদি সময়ের প্রয়োজন পড়ে পুলিশ ডায়েরি দেখিয়ে আপনি সময় বাড়িয়ে নেবেন। আর যদি এর মধ্যেও না পারেন, তাহলে আদালত তার মতো করে অন্য কোনো সংস্থার মাধ্যমে তদন্ত কাজ করতে পারবে। আর যদি আদালত দেখে যে আসলে আপনি ইচ্ছাকৃত আপনি ডিলে করতেছেন, তাহলে আপনার বিরুদ্ধে কি করতে পারে, এটা পেশাগত অসদাচরণ দিয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দিতে পারে। পাশাপাশি 173-এর বিয়ে বলতেছে যদি কোনো পুলিশ অফিসার তদন্ত কাজে যাকে অপরাধী করার দরকার ছিল তাকে না করে, কোনো সাক্ষীকে যাকে জিজ্ঞাসা করার দরকার ছিল জিজ্ঞাসা না করে, কোনো এভিডেন্স যেটা নেওয়ার দরকার ছিল যদি না নেয়, এটা আমরা ধরে নিব একটা পেশাগত অসদাচরণ। এইটার জন্য তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। এর পাশাপাশি আমরা এই যে গুরুত্বপূর্ণ কয়েকটা সেকশন দেখলাম, এর পাশাপাশি পুলিশের কিন্তু তদন্ত কাজে আরও স্পেশাল কিছু ক্ষমতা আছে। কেমন? পুলিশ কি করতে পারে, 165-র অধীনে যেই কোনো জায়গায় তল্লাশি করতে পারে। 166 বলতেছে যে তার এখতিয়ারের বাইরে গিয়ে ভিন্ন এখতিয়ারও তল্লাশি করতে পারে। এরপরে 169-এ যেটা বলতেছে 169 যদি দেখে যে অপরাধের অস্তিত্ব নাই, আসামিকে বেল দিতে পারে, জামিন দিয়ে দিতে পারে। 170-এ যদি দেখে যে অপরাধের অস্তিত্ব তো আছে কিন্তু অপরাধটা বেইলেবল, জামিন দিয়ে দিতে পারে, পুলিশই পারে। এরপরে 172-এ আমরা পাই যে একটা পুলিশ ডায়েরি বা কেস ডায়েরি মেনটেন করবে একটা মামলার A to Z যাবতীয়, কখন কোথায় কিভাবে কি তল্লাশি করলো কি পাইলো এই রিলেটেড। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের পুলিশের ইনভেস্টিগেশন রিলেটেড যেই সমস্ত জিনিসপাতি আছে সেগুলো। জাস্ট তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ যে সেকশনগুলো আপনারা ভাইবার জন্য, লিখিত পরীক্ষার জন্য, MCQর জন্য আপনারা পড়বেন, সেগুলো জাস্ট একটু মার্কিং করে দিতেছি বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য। আর আমাদের সাতকাউন অ্যাডভোকেসি চলতেছে, যারা এডমিশন নেওয়া নিতে পারেন, ম্যারাথন কোর্স চলতেছে, ডিসকাউন্টে মাত্র 3000 টাকায় আপনি পাবেন। আমাদের ক্লাসগুলো শনি সম্বুধ রাত 9:30টায় জুম অ্যাপসে হয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে 013189711982, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তাহলে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের 154, এটা অবশ্যই আপনি পড়বেন। 155 এটা আপনি অবশ্যই পড়বেন। এরপরে যেটা হচ্ছে যে 100 আমাদের 56, একটা হচ্ছে 157, এই 4টা সেকশন একদম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আপনাকে পড়তেই হবে। পুলিশের 160-এর অধীনে নোটিশ দেন, 161-র অধীনে আপনার সাথে কীরকম আচরণ করবেন, 162-তে ওই রেকর্ডগুলো কীভাবে করবেন, 163-তে আপনাকে ভয়ভীতি বা টিপস দিবেন না। এই কম্বাইন জোড়াটা গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যদি দেখি সেটা হচ্ছে যে পুলিশ আরও কিছু কাজ করতে পারে। যেমন আমরা জানি 165-র অধীনে পুলিশ কি করতে পারে, নিজ জায়গায় তল্লাশি করতে পারে। 166-র অধীনে নিজ এখতিয়ারের বাইরে গিয়ে তল্লাশি করতে পারে। এরপরে আমরা জানি যে 169-এর অধীনে পুলিশ কি করতে পারে, বেইল দিয়ে দিতে পারে। 170-এর অধীনে জামিনযোগ্য মামলায় পুলিশ বেইল দিয়ে দিতে পারে। তাহলে এই প্যাকেজটা আমাদের গুরুত্বপূর্ণ। এরপরে যেটা আসি সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেট রিলেটেড। 164টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, 167টা আরও বেশি গুরুত্বপূর্ণ। 64তে জবানবন্দি, 67তে রিমান্ড। এরপরে আমরা এই 173 পাবো, আর 173-এর এ যেটা পরবর্তীতে যুক্ত করা হয়েছে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এদের মাঝখানে পরবর্তী সংশোধনীটাও নিয়ে আসবেন 173-এর বি, এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই কয়েকটা সেকশন আপনি যদি একটু ভালো করে পড়েন অবশ্যই কমন পাবেন। পাশাপাশি
আমাদের 174 এবং 176 দুইটা সেকশন আছে। নর্মালি যেটা হয়, যদি কেউ 174-এ বলেছে যে একটা ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করতে হয়, মানে কেউ যদি আত্মহত্যা করে, কাউকে যদি কোনো পশু, কোনো মেশিন বা দুর্ঘটনায় মারা যায়, এটা আসলে পুলিশ আসে একটা সুরতহাল রিপোর্ট তৈরি করে, ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করে যে আসলে স্বাভাবিক মৃত্যু কিনা, তার মৃত্যু নিয়ে যদি কোনো ডাউট সৃষ্টি হয়, তার একটা রিপোর্ট তৈরি করে স্থানীয় যেই দুইজন সাক্ষীর দ্বারা। তো এইখানে আসার আগে তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে জানিয়ে আসে। আর 176-এ হচ্ছে যদি পুলিশ হেফাজতে কেউ মারা যায়, তাহলে ম্যাজিস্ট্রেট, এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন, উনি কী করবেন, অবশ্যই ইনকোয়েস্ট করবেন। পাশাপাশি 174-এ যে পুলিশ যেই ওই যে আত্মহত্যা করলো, মেশিনে মারা গেল, বাঘে খাইলো, বনে খাইলো, এই জিনিসগুলার অতিরিক্ত হিসাবে অথবা এর পরিবর্তে উনি ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করতে পারেন। পাশাপাশি যদি কোনো ব্যক্তিকে দাফন করা হয়, 176-এর সাবসেকশন 2 অনুযায়ী কবর থেকে লাশ উত্তোলন করে মৃত্যুর কারণটা উনি কনফার্ম করতে পারেন। তো আশা করি যারা বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন, আপনি যদি এই ক্যাটাগরিতে একটু পড়ার চেষ্টা করেন, মনে থাকবে। আর যাদের মনে থাকে না, তাদেরকে আমরা আরেক প্রকার একটু বুদ্ধি শিখিয়ে দিই, একটু জেনে নেন। যেমন ধরেন যে আপনার কাছে এক মক্কেল আসলো। কে আসলো আপনার কাছে? মক্কেল। আসার পরে বলল যে আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে থানায়। তাহলে আপনি নিজেকে প্রশ্ন করেন যে সে অবশ্যই কী করছে, 154-র অধীনে যেহেতু আমলে নেওয়া হয়েছে, তার মানে আমলযোগ্য মামলা হয়েছে, তার মানে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, তার মানে যে কোনো সময় সে গ্রেফতার হইতে পারে। এখন তার কাছে যদি এফআইআরের কপিটা থাকে, আপনি সেক্ষেত্রে আইনের ধারাগুলো দেখে বুঝতে পারবেন জামিনযোগ্য না জামিন অযোগ্য। এরপরে আপনি কি জানেন, যেহেতু 154-র অধীনে এফআইআর হয়েছে, তার মানে এটা 155-র অধীনে যাবে না। নিজেকে নিজে প্রশ্ন করেন যে 155-র অধীনে যাবে না, তাহলে 154-তে মামলাটা নিয়ে পুলিশ 156-তে কী করবে? তদন্ত কাজ শুরু করবে, আসামিকে গ্রেফতার করবে, ম্যাজিস্ট্রেটের অনুমতিও লাগবে না। এখন আপনি চাচ্ছেন আসামির জামিন করাবেন বা আসামিকে গ্রেফতার করতে দিবেন না, তাহলে আগাম জামিনের জন্য আপনি হাইকোর্টে চলে যাবেন, কত, 498-র অধীনে সিআরপিসির। যদি আসামি গ্রেফতার হয়, তখন আপনি কি চলে যাবেন, 496 বেইলেবল মামলা হইলে, 497 নন বেইলেবল মামলা হইলে যাবেন। এরপরে এই মামলাটার জন্য পুলিশ কি করতে পারে, যে কাউকে নোটিশ দিতে পারে। ওই যাকে নোটিশ দিল, উনি যদি আপনার কাছে আসে, বলবেন যে আপনি সব কিছু বলতে বাধ্য না, আপনি কোথাও স্বাক্ষর করতে বাধ্য না। পুলিশ আপনাকে ভয়, ভীতি, থ্রেট, প্রমিস, প্রতিজ্ঞা কিছুই করতে পারবে না। এরপরে এই মামলার, এই মক্কেলের যে মামলাটা আপনি নিলেন, তখন এই ম্যাজিস্ট্রেটের কাছে কখন উপস্থাপন করবে, 164-তে উনি কখন জবানবন্দি দিবে, তার তদন্ত প্রক্রিয়াটা কিভাবে চলবে, পুলিশ জামিন দিতে পারে কিনা, অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্ট আপনি সাবমিট করে আপনার আসামিকে ডিসচার্জ করাইতে পারেন, অথবা পুলিশের যে রিপোর্টটা জমা দিল সেটাতে ডিসএগ্রি করলে আপনি নারাজি পিটিশন দিতে পারেন। তাহলে আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, সহজে অ্যান্সার পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।